নমস্কার, শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। ৪৪ বছরে আমরা শুনিনি, লালকৃষ্ণ আডবাণী বলেননি, অটল বিহারী বাজপেয়ী বলেননি, মুরলী মনোহর যোশী বা বিজেপির প্রবীণ নেতাদের কারোর মুখেই আমরা শুনিনি। নরেন্দ্র মোদী প্রথম জানালেন হনুমানজি দ্বারা অনুপ্রাণিত হয়েই বিজেপি তার পথ চলেছে। এদিকে দলের নেতারা মুক্তকচ্ছ হয়ে দলের ভগবান হিসেবে মোদীজিকেই প্রজেক্ট করছেন। মোদীজি ভগবান হ্যাঁ, ভক্তদের মুখে মুখে ঘুরছে। স্বাভাবিকভাবেই এক মহাভক্ত সম্বিত পাত্র বলেই ফেললেন জগন্নাথ দেবও নাকি মোদীর ভক্ত। এমনিতে উড়িষ্যাতে বিজেপির খানিকটা ভালো করার একটা আশা দেখা দিচ্ছিল, কিন্তু এখনো ২১-এর মধ্যে ১১টা আসনের ভোট বাকি। তার আগে সম্বিত পাত্র সেম সাইড গোল করে বসলেন। এর আগে লালকৃষ্ণ আডবাণীর মুখে, বিজেপির প্রবীণ নেতাদের মুখে আমরা রামের কথা শুনেছিলাম। আজ হনুমান জুড়ে যাচ্ছে বিজেপির ইতিহাসে। বাংলা তো ছেড়েই দিন, বিজেপির ইতিহাসে এমনকি উত্তর ভারতেও কি দেখা গেছে এমন রামনবমী। সেই বিজেপি যা আজ থেকে ঠিক ৪৪ বছর আগে পথ চলা শুরু করেছিল। অবশ্যই মাথায় রাখুন, বিষয়টা এমনও নয় যে কিছুই ছিল না। কিছু মানুষ মিলে বসে ঠিক করলেন যে আজ থেকে আমরা ভারতীয় জনতা পার্টি নামের এক দল করব, এবং দল শুরু হলো। না, তেমনটা হয়নি। এটা ছিল নবজন্মের মতো একটা ব্যাপার, বা সাপের খোলস ছাড়ার সঙ্গেও তুলনা করাই যায়। ১৯২৫ সালে আমাদের দেশে হিন্দুত্ববাদীরা মিলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তৈরি করেন। তার বেশ কিছু আগে থেকেই ১৯১৫ সালে হিন্দু মহাসভা তৈরি হয়। হিন্দু মহাসভা রোজগার রাজনীতি, সংসদীয় রাজনীতিতে অংশগ্রহণ করতে থাকে। আরএসএস হয়ে ওঠে সেই রাজনীতির দর্শনের কেন্দ্রবিন্দু। গান্ধী হত্যার পরে হিন্দু মহাসভা ভাঙনের মুখে পড়ে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মহাসভা ছেড়ে জনসংঘ তৈরি করেন, যা হয়ে ওঠে আরএসএস এর সংসদীয় গণতান্ত্রিক মুখ। কিন্তু নির্বাচনীয় সাফল্য তেমনভাবে আসেনি। যদিও আরএসএস এবং জনসংঘের প্রচার, তাদের বক্তব্য, তাদের আরও বিভিন্ন শাখা সংগঠন ছড়িয়ে পড়ছিল দেশ জুড়ে। জরুরি অবস্থার সময় আরএসএস এবং জনসংঘের দোদুল্যমানতা ছিল দেখার মতো। এক অংশ ইন্দিরা গান্ধীর জাতীয়তাবাদকে সমর্থন করছিল, ইন্দিরা গান্ধীর সঙ্গে বোঝাপড়া করতে চাইছিল। তাদের মধ্যে বাজপেয়ী ছিলেন, নানাজি দেশমুখ ছিলেন। অন্য অংশ এমার্জেন্সির বিরোধিতায় মুখর ছিল। কিন্তু এসবের মধ্যেই ১৯৭৭-এ তাদের কাছে এক নতুন সম্ভাবনা এনে দাঁড় করালো লোকদল, কংগ্রেস অর্গানাইজেশন, ভারতীয় ক্রান্তি দল, সোশ্যালিস্ট পার্টি, স্বতন্ত্র পার্টি, প্রজা সোশ্যালিস্ট পার্টি, জনসংঘ ইত্যাদি মিলে জনতা দল তৈরি হলো। কিন্তু শুরু থেকেই জনসংঘ নিয়ে অস্বস্তিতে ছিলেন স্বয়ং জয়প্রকাশ নারায়ণ। সোশ্যালিস্ট গ্রুপের লোকজনেরা জনসংঘের হিন্দুত্বের এজেন্ডা নিয়ে সরব হতে থাকলো। জামশেদপুর, আলিগড়ের দাঙ্গায় আরএসএস জনসংঘীদের হাত আছে বলে অভিযোগ উঠল। কিছুদিনের মধ্যেই জানা গেল ডুয়েল মেম্বারশিপের কথা। জনসংঘের সদস্যরা জনতা দলের সদস্যতার সঙ্গে আরএসএস এর সদস্যও ছিলেন। সোশ্যালিস্ট ব্লকের তরফে দাবি উঠল এক দল এক সদস্যতার কথা। জয়প্রকাশ বললেন, আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হলো। ওনারা জনতা দলে নিঃশর্তে যোগ দিয়েছিলেন, অন্য কোথাও সদস্যতা বজায় রাখবেন এমন কথা ছিল না। কিন্তু ততদিনে আডবাণী, বাজপেয়ী বুঝে গেছেন এই সরকার আর টিকবে না, আর তারা ইতিমধ্যেই ভারতীয় রাজনীতির সেন্টার স্টেজে এসে গেছেন। তাই তারা জানিয়ে দিলেন তাদের পক্ষে আরএসএস এর সদস্যপদ ছাড়া সম্ভব নয়। এরপর ভাঙনের প্রক্রিয়া আরও ত্বরান্বিত হলো। ৪ এপ্রিল জনতা দলের জাতীয় পরিষদ এক সিদ্ধান্ত গ্রহণ করলো, এবং তা জনতা দলের প্রত্যেক সদস্যের কাছে পৌঁছে দেওয়া হলো। তাতে বলা হলো, জনতা দলের কোনো সদস্য অন্য কোনো সংগঠনের সদস্য হতে পারবে না। এখানে এক পুরনো ইতিহাসের কথা বলে রাখি। সুভাষ বসুর নেতৃত্বে কংগ্রেস দল এরকমই এক সিদ্ধান্ত নিয়েছিল। আসছি সে কথা একটা বিরতির পর। ১৯৩৯-এ সুভাষ বসু জানিয়েছিলেন হিন্দু মহাসভা বা মুসলিম লীগের সদস্যদের কংগ্রেসের সদস্যপদ দেওয়া হবে না। এর ঠিক পরেই ১৯৪০-এর ৪ মে সুভাষ বসু এক লেখাতে বলছেন, এই সাম্প্রদায়িক সংগঠনগুলো কি ধরনের রাজনীতি করে এবং তা কেন দেশের পক্ষে বিপজ্জনক। তো জনতা দলও জানিয়ে দিল সেই কথাই ৪ এপ্রিলে। ১৯৮০ সালের ৫ এবং ৬ তারিখে জনতা দলের মধ্যে যারা জনসংঘের পুরনো সদস্য ছিলেন তারা এক বৈঠকে বসলেন। ৬ তারিখে ঠিক হলো নতুন দলের নাম। সভাপতি হলেন অটল বিহারী বাজপেয়ী। ততদিনে তিনি বিদেশমন্ত্রী হিসেবে যথেষ্ট পরিচিত। সাধারণ সম্পাদক হলেন লালকৃষ্ণ আডবাণী, যিনি মোরারজি মন্ত্রিসভায়
তথ্য ও জনসংযোগ মন্ত্রী ছিলেন। দলের বিভিন্ন পদে এলেন নানাজি দেশমুখ, মুরলী মনোহর যোশী, KR মালকানি, JP মাথুর, সুন্দরলাল পাটওয়া, জনা কৃষ্ণমূর্তি, কুশাভাউ ঠাকরে, ভৈরো সিং শেখাওয়াত, শান্তা কুমার ইত্যাদি জনসংঘের নেতারা, যারা আদতে RSS এর সদস্য ছিলেন। এদের সঙ্গেই দলে যোগ দিয়েছিলেন জেঠমালানি, শান্তিভূষণ বা সিকান্দার বখতের মতো নেতারা, যাদের RSS এর সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। দিল্লির কোটলা মাঠে এক কর্মী সভা ডাকা হয়েছিল, সেইখানেই সাংবাদিক সম্মেলনে ডাকা হলো। বাজপেয়ী নতুন দলের নাম, উদ্দেশ্য ইত্যাদি জানালেন। তখনও তারা গান্ধীর সমাজতন্ত্র, স্বরাজ ইত্যাদির কথা বলছেন। সেখানেই জানানো হলো ডিসেম্বরে প্লেনারি অধিবেশনে দলের কর্মসূচি ইত্যাদির কথা জানানো হবে। কথা মতোই 1980 ডিসেম্বর 28 থেকে 30 ডিসেম্বর নতুন দল বিজেপির অধিবেশন বসল। জানানো হলো ইতিমধ্যেই দলের সদস্য সংখ্যা 25 লক্ষ ছুঁয়েছে। সেদিনও তাদের কর্মসূচিতে 370 ধারার বিলোপ, ইউনিফর্ম সিভিল কোড, দেশের নাগরিকত্ব নিয়ে তাদের নিজস্ব ধারণা, এক শক্তিশালী কেন্দ্র এবং জাতীয়তাবাদের কথার সঙ্গেই রাম মন্দিরের কথাও বলা ছিল। এই 1980 থেকেই বিজেপির যাত্রা শুরু। এরপর কিছুদিনের মধ্যেই তারা বোঝেন যে একা চললে দেশের ক্ষমতায় আসা সম্ভব নয়। সেদিন 6 এপ্রিলের জনসভায় অটল বিহারী বাজপেয়ী সাফ জানিয়েছিলেন, কংগ্রেস হলো শত্রু, কংগ্রেসকে হাঁটাতেই হবে এবং তার জন্য যা যা করার সব তারা করবে। এরপরে তাদের কাছে আবার সুযোগ এলো 1989। VP সিং কংগ্রেস থেকে বেরিয়ে এলেন বোফোর্স ইস্যুকে সামনে রেখে এবং আনকন্ডিশনাল সমর্থন এলো বিজেপির কাছ থেকে। সেই জোটকে সমর্থন করলেন বামপন্থীরা, সেই বামপন্থীরা যারা ধর্মনিরপেক্ষতার কথা বলতেন, যারা ভালো করেই জানতেন বিজেপি RSS এর সম্পর্ক বা তাদের কর্মসূচির কথা। এবার আরও বেশি দায়িত্ব নিয়ে তারা মন্ত্রিসভায় এবং আবার সময় বুঝে সরকার ভেঙে বেরিয়ে গেলেন ইস্যু রাম মন্দির। প্রত্যেকবার বিজেপি সরকারে এসেছে, সরকার ভেঙেছে, কিন্তু নিজেদের শক্তি বাড়িয়েছে। কিন্তু তারপরেও তারা একক ক্ষমতায় সরকার তৈরি করার মতো জনসমর্থন পাননি। কাজেই নিজেদের এজেন্ডা আপাতত সরিয়ে রেখে অটল বিহারীর সরকার। খেয়াল করে দেখুন, তখন তারা দুর্নীতির বিরুদ্ধে কথা, দেশের উন্নয়ন বিকাশের কথা বলছেন এবং বহু শরিক নিয়ে অটল মন্ত্রিসভা চলেছে। এমনকি আগমার্কা সোশ্যালিস্ট জর্জ ফার্নান্ডেজও ছিলেন সেই মন্ত্রিসভায়। সেই সময়ও একবারও বিজেপি রাম মন্দিরের কথা বলেনি 370 ধারা তুলে দেবার কথা, বলেনি ইউনিফর্ম সিভিল কোডের কথা, যদিও তাদের কর্মসূচিতে সবই ছিল। ফিরছি এই আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন। এরপর 2014, সেখানেও ইস্যু দুর্নীতি, বিকাশ। নরেন্দ্র মোদী একটা জনসভাতেও রাম মন্দিরের কথা বলেননি, 370 ধারার কথাও বলেননি। তখনও অনেক শরিক দল। গত 44তম বার্ষিকীর ভাষণ দিতে এলেন নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী। আপাতত শরিক দল বলতে কিছু হাফ পেন্টুল, ভাঙা শিবসেনা, প্রায় তলানিতে থাকা জেডিইউ। অবশ্য এখন বিজেপি মনে করে এখন তাদের সমর্থন দরকারই নেই, এখন তারাই 303, এবার 370 হবে। এই হলো খুব সংক্ষেপে বিজেপির উত্থানের কাহিনী। মজার কথা হলো যে দল নীতির কথা বলে, যে দল স্বচ্ছতার কথা বলে, তাদের উত্থানের সর্বত্র আছে বিশ্বাসঘাতকতা আর অস্বচ্ছতা। যে শরিকদের তারা সঙ্গে নিয়েছে, তাদেরকে তারা ঠকিয়েছে বারবার, তাদের ওপর ভর দিয়ে নিজেদের ক্ষমতা বাড়িয়েছে, তারপর তাকে ছেড়ে ক্ষমতার অলিন্দে আরও একটু এগিয়ে গেছে। কেবল তাই নয়, এই উত্থানের মধ্যে বহু মানুষ এসেছেন যারা RSS নন, তাদের সাহায্য কাজে লেগেছে। এখন তারা কোথায়? এই যে রাম জেঠমালানি বা শান্তিভূষণ, এরা পরবর্তী সময় তীব্র বিজেপি বিরোধিতায় নেমেছেন। জর্জ ফার্নান্ডেজের মতো নেতা বিস্মরণে চলে গেছেন। এমনকি এই দলের প্রতিষ্ঠাতা সম্পাদককেও আজ অনুষ্ঠানে দেখা যায়নি। তিনি মার্গদর্শক মণ্ডলীতে আছেন বটে, কিন্তু তার কাছে মার্গদর্শনের জন্য কেউ যায় না। এবং সেই 1980 থেকে বিজেপির পথ চলা যারা দেখেছেন, যেসব রাজনৈতিক নেতারা সেই পথ চলার সাক্ষী, যেসব সাংবাদিকেরা প্রতিদিন মন দিয়ে দেখেছেন এই অগ্রগতি, তারা একমত যে বিজেপির এই আগ্রাসী চেহারা 1980-তে তো বাদই দিলাম, অটল বিহারীর শাসনকালেও দেখা যায়নি। এই হিন্দুত্বের তাণ্ডব,
এই পুলিশি রাষ্ট্র তৈরি করে ফেলার চেষ্টা, এই সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে প্রায় একদলীয় শাসনের দিকে এগিয়ে চলা, এইভাবে বিরোধী দল বা বিরোধী স্বরকে থামিয়ে দেওয়ার বিন্দুমাত্র পূর্বাভাস সাধারণ মানুষের কাছে ছিল না। আজও দেশের বেশিরভাগ মানুষের সমর্থন আদায় করতে পারেনি বিজেপি, কিন্তু তাদের স্থির লক্ষ্য এক মেজরিটেরিয়ান ডেমোক্রেসি, সংখ্যাগুরুর গণতন্ত্র দেশের ওপর চাপিয়ে দেওয়া। এই পরিকল্পনার সূত্রপাত 1980 নয়, 1925-এ। আরএসএস এর জন্মলগ্ন থেকে যে পরিকল্পনা তৈরি ছিল, আজ কেবল তার রূপায়ণ দেখতে পাচ্ছি আমরা। এবার ধীরে ধীরে তা আরো আগ্রাসী চেহারা নিচ্ছে। ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে উঠেছেন মোদি শাহ। দল মানে মোদি, নেতা মানে মোদি, ওনার কথাই বেদবাক্য। গত 5 বছরে এমন এক কাঠামোই তৈরি হয়েছে, কিন্তু সেই কাঠামো যদি দেশের অর্থনীতির বিকাশ না করতে পারে, আম জনতার দারিদ্র্য দূর করতে না পারে, বেকারদের চাকরি না দিতে পারে, কেবল বিকল্প রোজগার দিতে পারে, তাহলে তা ভাঙবে, ভাঙছে। দেখুন না, উল্টো দিকে বিরোধী দলগুলো নিজেদের মধ্যে নানান ঝামেলা নিয়ে ব্যস্ত, কিন্তু মানুষ অন্য কথা বলছে। এবারের নির্বাচনে মোদির বিরুদ্ধে আসলে মানুষ, আর ইতিহাস মানুষই লেখে, কোনো শাসক নয়, এটাও আমরা জানি। আজকে এ পর্যন্তই। শুভরাত্রি।